মনোবিজ্ঞানের জগতে পিয়াজে একটা বিশাল নাম, কিন্তু তার গল্পের শুরুটা হয়েছিল শিশুদের করা কিছু অদ্ভুত ভুলের রহস্য সমাধান করতে গিয়ে। চলুন আজ এই পুরো ব্যাপারটা আমরা দেখব কিভাবে সেই ভুলের সূত্র ধরেই তিনি শিশুর মনোজগতের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন, যা আমাদের শিক্ষা ব্যবস্থা আর শিশুদের বোঝার পদ্ধতিকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। পিয়াজের যাত্রার শুরুতেই ছিল একটা সাধারণ কিন্তু খুব গভীর এক ধাঁধা। উনি যখন বাচ্চাদের পরীক্ষার খাতা দেখতেন তখন খেয়াল করলেন যে তাদের ভুল উত্তরগুলো কোনো বিক্ষিপ্ত ভুল ছিল না, বরং সেগুলোর মধ্যে একটা অদ্ভুত প্যাটার্ন বা মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। চলুন সেই রহস্যময় প্যাটার্নের গভীরে ঢোকা যাক। এই একটা প্রশ্নই যেন পিয়াজেকে তাড়া করে ফিরছিল। কেন একটা নির্দিষ্ট বয়সের সব শিশু প্রায় একই ধরনের ভুল উত্তর দিচ্ছে? এই সাধারণ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি তার সেই যুগান্তকারী তত্ত্বটা আবিষ্কার করে ফেলেন। ঘটনাটা ১৯২০-র দশকের প্যারিসের গ্রেঞ্জ অক্সবেলস স্ট্রিট স্কুলে বাচ্চাদের বুদ্ধি পরীক্ষার উত্তরপত্র দেখার একটা সাধারণ মাটা কাজ পেয়েছিলেন তরুণ পিয়াজে। কিন্তু কে জানত এই সাধারণ কাজের মধ্যেই তিনি এমন কিছু একটা খুঁজে পাবেন যা ছিল একেবারে অপ্রত্যাশিত। আর ঠিক তখনই তিনি ব্যাপারটা ধরতে পারলেন। আরে, আসল রহস্য তো সঠিক উত্তরে না, আসল সূত্র লুকিয়ে আছে এই ভুলগুলোর মধ্যেই। তিনি বুঝলেন যে ছোট বাচ্চারা বড়দের একটা ছোট সংস্করণ না, তাদের চিন্তার জগৎটাই আসলে একদম আলাদা। আর এই উপলব্ধিটাই ছিল তার গবেষণার একেবারে মূল ভিত্তি। এই অন্তর্দৃষ্টি থেকেই পিয়াজের শিশুদের শেখার প্রক্রিয়া নিয়ে একটা বিপ্লবী ধারণা দিলেন। তিনি শিশুদের নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। এই ধারণাটাকেই বলা হয় কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ। মানে শিশুরা মোটেই নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে না, বরং তারা তাদের অভিজ্ঞতা দিয়ে পৃথিবীকে ঘেঁটে নিজেরাই নিজেদের জ্ঞান তৈরি করে। ঠিক যেন একজন ছোট বিজ্ঞানী যারা সারাক্ষণ তাদের চারপাশের জগৎটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে জ্ঞান তৈরি হচ্ছে, এর মূল উপাদানটা কি? পিয়াজের মতে সেটার নাম হলো স্কিমা। ভাবুন তো, আমাদের মাথার ভেতরে যেন ছোট ছোট ফাইল ফোল্ডার আছে। এই প্রত্যেকটা ফোল্ডারই হলো একটা স্কিমা, যেখানে আমরা নির্দিষ্ট জিনিস বা ধারণা সম্পর্কে তথ্য গুছিয়ে রাখি। যেমন একটা শিশুর মনে কুকুর নিয়ে একটা স্কিমা থাকতে পারে। এখন প্রশ্ন হলো, এই স্কিমাগুলো কিভাবে বিকশিত হয় বা বড় হয়? পিয়াজে দুটো দারুণ প্রক্রিয়ার কথা বলেছেন। একটা হলো আত্মীকরণ। যখন একটা শিশু নতুন কিছু দেখে যা তার পুরনো ফোল্ডারের সাথে মিলে যায়, তখন সে সেটাকে ওই ফোল্ডারেই রেখে দেয়। যেমন একটা নতুন জাতের কুকুর দেখলেও সে সেটাকে তার কুকুর স্কিমাতেই রাখবে। কিন্তু যদি সে একটা বিড়াল দেখে যা তার কুকুরের স্কিমার সাথে ঠিক মিলছে না, তখন তাকে হয় তার পুরনো ফোল্ডারটা বদলাতে হবে, অথবা বিড়ালের জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে। এই প্রক্রিয়াটার নামই হলো উপযোজন। এই আত্মীকরণ আর উপযোজন মিলেই আমাদের জ্ঞানকে ক্রমাগত এগিয়ে নিয়ে যায়। শিশুদের ভুলের সেই পুরনো ধাঁধার সমাধানে পিয়াজে যে উত্তরটা দিলেন, সেটাই মনোবিজ্ঞানের ইতিহাস বদলে দিল। তিনি জ্ঞানী ও বিকাশের একটা পর্যায়ক্রমিক তত্ত্ব প্রস্তাব করেন। তিনি বললেন যে প্রতিটি শিশুকেই এই 4টা প্রধান পর্যায় বা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, আর এই ধাপগুলো একটার পর একটা আসে। কেউ কিন্তু কোনো ধাপটপকে পরের ধাপে যেতে পারে না। চলুন সংক্ষেপে দেখে নিই প্রতিটি পর্যায়ে ঠিক কি ঘটে। জীবনের প্রথম পর্যায়টা হল সংবেদী সঞ্চালনমূলক পর্যায়, মানে জন্ম থেকে প্রায় 2 বছর পর্যন্ত। এই সময়ে শিশুরা শেখে তাদের ইন্দ্রিয়, মানে দেখা, শোনা, ছোঁয়া আর তাদের শারীরিক নড়াচড়া দিয়ে। আর এই পর্যায়ে সবচেয়ে বড় অর্জন হল বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স বোঝা, মানে কোনো জিনিস চোখের সামনে থেকে সরে গেলেও যে সেটার অস্তিত্ব বিলীন হয়ে যায় না, এই ধারণাটা বোঝা। এজন্যই তো ছোট বাচ্চাদের সাথে ভাক্কুম বা লুকোচুরি খেলাটা এত জমে, কারণ ওদের কাছে মনে হয় মুখটা আসলেই যেন ভ্যানিশ হয়ে গিয়ে আবার জাদুর মতো ফিরে এলো, কারণ বস্তুর স্থায়িত্বের ধারণাটা তখনও তাদের মধ্যে পুরোপুরি গেঁথে যায়নি। এরপর আসে প্রাক কার্যকরী পর্যায়, মানে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এই সময় বাচ্চারা ভাষা আর প্রতীকের ব্যবহার শেখে, কল্পনার জগতে থাকতে ভালোবাসে, তবে তাদের চিন্তাভাবনাটা তখনও বেশ আত্মকেন্দ্রিক থাকে, মানে তারা অন্যের দৃষ্টিকোণ থেকে কোনো কিছু সহজে বুঝতে পারে না। এর একটা ক্লাসিক উদাহরণ আছে, পিয়াজের সেই বিখ্যাত কনজারভেশন বা সংরক্ষণের পরীক্ষা। চোখের সামনেই যদি একটা চওড়া গ্লাসের জল একটা লম্বা সরু গ্লাসে ঢালা হয়, এই বয়সের বাচ্চারা ভাববে যে লম্বা গ্লাসে জল বেশি আছে, কারণ তারা পাত্রের আকার বদলালেও যে জলের পরিমাণ একই থাকে, এই যুক্তিটা তখনও ধরতে পারে না। কিন্তু 7 থেকে 11 বছর বয়সে এসে, অর্থাৎ মূর্ত কার্যকরী পর্যায়ে, তারা এই যুক্তিটা ঠিকই ধরতে পারে। এখন তারা বুঝতে পারে যে লম্বা গ্লাস আর চওড়া গ্লাসে জলের পরিমাণ একই ছিল,
গণিত আর বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলোও তাদের মধ্যে এই সময়েই তৈরি হতে শুরু করে। আর সব শেষে আসে বিকাশের চূড়ান্ত পর্যায়, যৌক্তিক কার্যকরী পর্যায়, যা শুরু হয় 12 বছর বয়সের পর থেকে। এখানেই আসল গেম চেঞ্জটা হয়। কিশোর কিশোরীরা এখন আর শুধু বাস্তব জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা বিমূর্ত ধারণা যেমন ন্যায় বিচার, নৈতিকতা বা দর্শন এইসব নিয়েও গভীরভাবে ভাবতে পারে। তো পিয়াজের এই তথ্যগুলো কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে থাকেনি, এর প্রভাব ছিল বিশাল, সুদূর প্রসারী, আর আজও আমরা সেটা অনুভব করি। তার কাজ শুধু বিকাশমূলক মনোবিজ্ঞানের ভিত্তি তৈরি করেনি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বিপ্লব এনেছে। আমাদের শিখিয়েছে যে শিশুদের শুধু পড়া মুখস্থ করালে চলবে না, তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শেখাতে হবে। এমনকি আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তৈরির ক্ষেত্রেও তার মডেলকে কাজে লাগানো হয়, যেখানে একটা যন্ত্রকে শেখানো হয় কিভাবে ধাপে ধাপে জ্ঞান অর্জন করতে হয়। তার প্রভাবটা ঠিক কতটা গভীর সেটা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই যথেষ্ট। বিংশ শতাব্দীর সমস্ত মনোবিজ্ঞানীদের মধ্যে তার কাজ ছিল দ্বিতীয় সর্বাধিক উদ্ধৃত বা সাইটেড। এই একটা পরিসংখ্যানই তার তত্ত্বের বিশাল গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অবশ্যই বিজ্ঞান তো আর এক জায়গায় থেমে থাকে না। সময়ের সাথে সাথে নতুন গবেষণার আলোয় পুরনো তত্ত্বগুলো আরও উন্নত হয়। পিয়াজের তত্ত্ব এর ব্যতিক্রম নয়। অনেক গবেষক এখন মনে করেন যে বিকাশের পর্যায়গুলো হয়তো পিয়াজে যেমনটা ভেবেছিলেন ঠিক ততটা কঠোরভাবে আলাদা করা যায় না, বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিছু গবেষণায় এমনও দেখা গেছে যে শিশুরা পিয়াজের নির্ধারিত বয়সের আগেই কিছু জটিল ধারণা বুঝতে পারে। তবে এটা কিন্তু পিয়াজের কাজকে ভুল প্রমাণ করে না, বরং তার তৈরি করা মজবুত ভিত্তির ওপরে নতুন জ্ঞান যোগ করে। শেষ পর্যন্ত পিয়াজের দর্শনের মূল কথাটা তার নিজের এই উক্তিটাতেই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি বিশ্বাস করতেন শিক্ষার আসল উদ্দেশ্য তথ্য জ্ঞালানো নয়, বরং শিশুদের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা জাগিয়ে তোলা। পিয়াজের কাজ শুধু শিশুর মনের রহস্যই আমাদের সামনে তুলে ধরে না, এটা যেন আমাদের নিজেদের মনকে বোঝার জন্য একটা আয়না। তার তত্ত্ব আমাদের মনে করিয়ে দেয় যে শেখা একটা নিরন্তর নির্মাণ প্রক্রিয়া। আমরা প্রাপ্তবয়স্করাও কি প্রতিনিয়ত নতুন তথ্য গ্রহণ করে পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে নিজেদের জ্ঞানের সীমানা বাড়াই না? এই প্রশ্নটাই হয়তো পিয়াজে রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার।